भाइयों और बहनों, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। भाइयों और बहनों, कहना नहीं चाहिए, मगर अगर नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। आप देखिए, टीएमसी पार्टी ने शारदा चिट फंड स्कैम किया, रोज वैली चिट फंड स्कैम किया। शारदा स्कैम में 1900 करोड़ रुपए 19,000 करोड़ रुपए जनता से चोरी किए। रोज वैली चिट फंड में 6,600 करोड़ रुपए चोरी किए। कोल स्मगलिंग स्कैम किया, इलीगल माइनिंग करते हैं और गुंडा टैक्स पूरे बंगाल पे उनका लगता है। ममता जी ने बंगाल से वायदा किया था कि 5 लाख लोगों को वो रोजगार देंगी। 2021 में यह वायदा किया था ममता जी ने। आपको क्या रोजगार दिया? यहां पे कोई है जिसको ममता जी ने रोजगार दिया है? बिल्कुल नहीं। 84 लाख बेरोजगार युवा ने अप्लाई किया है अनएम्प्लॉयमेंट अलाउंस के लिए। यह बंगाल की सच्चाई है। और यहां पे बंगाल में आरजी कार रेप एंड मर्डर केस हुआ। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। भाइयों और बहनों, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। नमस्कार दर्शक, तबे कि शुनलाम आमरा, आपनाराও ভিডিও দেখলেন, আমিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখলাম। তো আমার এটাই প্রথম মনে হলো যে এটা কি শুনলাম, কারণ রাহুল গান্ধীও মমতা ব্যানার্জির ব্যাপারে, মমতা ব্যানার্জির সরকারের ব্যাপারে এই কথাগুলি বললেন। আপনারা তো শুনলেন এবং আপনারা সকলেই জানেন যে এই মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল একটা ইন্ডি জোট। এই ইন্ডি জোট হয়েছিল বলেই কিন্তু এর আগে রাহুল গান্ধী কোনো সময় মুখ খুলেননি। এই যেমন বললেন সারদা চিটফান্ড, রোজ ভ্যালি স্ক্যাম, এত কিছু বললেন এখন, কিন্তু এর আগে আমরা বলতে শুনিনি। কেন? ইন্ডি জোট ছিল। তো বর্তমান রাহুল গান্ধী এসেছেন, এসে এই কথাগুলি বলেছেন পশ্চিমবাংলায়, এবং সেখানে তিনি পরিষ্কার করে বলে দিলেন, যেটা প্রথমেই আমি আপনাদের শোনালাম, যে মমতা ব্যানার্জি যদি সাফসূত্রভাবে সরকারটা চালাতো, পরিষ্কারভাবে সরকারটা চালাতো, তাহলে কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় আসতে পারতো না। এবং অনেক সময় দেখবেন যে এই বিজেপি এবং তৃণমূলের বিরোধী যারা, তারা কিন্তু দাবি করেই বসেন যে একমাত্র মমতা ব্যানার্জির জন্যই নাকি বিজেপি পশ্চিমবাংলায় এসেছে। তো যাই হোক, সেটা বিরোধীদের দাবি। কিন্তু বর্তমান ইন্ডি জোটের এই রাহুল গান্ধীও কিন্তু এই কথায় বললেন যে মমতা ব্যানার্জিও যদি সাফসূত্রভাবে সরকার চালাতেন এবং মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে যদি পোলারাইজ করতেন না, মানে সোজা কথা তোষণের রাজনীতি করতেন না, ভাগাভাগির রাজনীতি করতেন না, তাহলে কিন্তু কখনোই বিজেপি পশ্চিমবাংলায় আসতো না, বলছেন রাহুল গান্ধী। তো আমিও একটা কথা তো খুবই সহমত, যে মমতা ব্যানার্জি যদি পরিষ্কারভাবে সাফসূত্রভাবে সরকার চালাতেন, তাহলে কিন্তু কখনোই বিজেপি আসতো না। তো আমি বলতে চাই, আপনারা একের পর এক
দুর্নীতি দেখেছেন। আমি এর আগেও বলেছি যে শিক্ষা দুর্নীতি থেকে নিয়ে, রেশন দুর্নীতি থেকে নিয়ে, মানে রাস্তাঘাট উন্নয়ন, মানে ব্লক থেকে শুরু করে আপনার রাজ্য স্তরের নেতারা একের পর এক দুর্নীতিতে জড়িয়ে গেছেন। কিন্তু মমতা ব্যানার্জি কোনো সময়, বা মমতা ব্যানার্জির সরকার কোনো সময় এদের বিরুদ্ধে বা তার দলের নেতাদের বিরুদ্ধে কোনো সময় আমরা দেখিনি যে তিনি কড়া পদক্ষেপ নিলেন বা কোনো কড়া বার্তা দিলেন। সব সময় দেখেছি আমরা। সেই অনুব্রত মণ্ডল তাও ওনার পাশেও দাঁড়িয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ওনার পাশেও দাঁড়িয়েছিলেন খাদ্য কেলেঙ্কারি, এবং পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতি, যতক্ষণ না উনি জেল খাটলেন, জেল থেকে আসলেন, ততক্ষণ পর্যন্ত ওনাকে সাপোর্ট করে গেছেন আমাদের মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার তৃণমূল সুপ্রিমো এবং আমাদের বাংলার সর্বোচ্চ চেয়ারে বসে থাকা মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী। কি বলবেন? তবে একটা ব্যাপার এখানে পরিষ্কার যে রাহুল গান্ধীও প্রায় বুঝে গেছেন যে পশ্চিম বাংলায় আর মমতা ব্যানার্জির উপর সাধারণ মানুষ ভরসা পাচ্ছেন না। আরজি কর নিয়েও বললেন, কিন্তু যখন আরজি করের ঘটনা ঘটে তখন কিন্তু রাহুল গান্ধী আরজি কর নিয়ে কোনো মুখ খুলেননি, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বর্তমান বলছেন কেন? কারণ রাহুল গান্ধীও বুঝে গেছেন যে আর দিদির সাথে থাকলে হয়তো সেই রাহুল গান্ধীকেও ডুবতে হবে। আপনারা তো সকলেই জানেন যে ফুটো থাকা নৌকোয় কেউ কিন্তু চড়তে চায় না। তো কাজেই বাংলায় হয়তো মমতা ব্যানার্জির সময় শেষ, এটা বুঝে গেছেন বলেই হয়তো আজকে রাহুল গান্ধী এই কথাগুলি তিনি বলছেন। একদম সারদা থেকে শুরু করে, রোজভ্যালি থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে, এবং সব থেকে যেটা আমাকে লাগলো একদম পরিষ্কার বক্তব্য, মমতা ব্যানার্জি যদি সরকারটাকে পরিষ্কারভাবে চালাতেন, ভাগাভাগি রাজনীতি না করতেন, তাহলে কিন্তু আজকে বিজেপি আসতো না। তো আপনারাও ভিডিও দেখছেন, আপনারাও কিন্তু এই রাহুল গান্ধী যে কথাগুলি বললেন, আপনারাও যদি সহমত হয়ে থাকেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে আমি ব্যক্তিগত মতে বলতে চাই, আপনারা সকলেই জানেন যে 2011 সালে এই মা মাটি মানুষের সরকার গঠন হয়, কিন্তু সেই যে তৃণমূল দল বিপুল ভোটে যে জয়ী হয়েছিল, সেই ভোটের অংশীদার, সেই জয়ের অংশীদার কিন্তু আমিও। এবং আমি একা নই, আমি অনেক বিরোধীদের দেখেছি আমাদের এলাকায়, তারা কিন্তু এই তৃণমূলকে ভোট দিয়েছিলেন, মা মাটি মানুষের সরকারকে ভোট দিয়েছিলেন 2011 সালের যখন বিধানসভা ভোট হয়। কিন্তু ওই যে রাহুল গান্ধী বললেন যে মমতা ব্যানার্জি যদি নিজের সরকারটাকে পরিষ্কারভাবে চালাতেন এবং মেরুকরণের রাজনীতি না করতেন, ভাগাভাগি রাজনীতি না করতেন, তাহলে হয়তো দেখা যেত যে এই সরকারটাই আরও হয়তো একটা যুগ চলে যেত। এই 26-এর ভোটে যেমন মরিয়া হয়ে এই তৃণমূলের নেতা নেত্রীরা প্রচার করে বেড়াচ্ছেন, কিছু ব্লক স্তরের নেতা, কিছু উপর মহলের নেতা সরাসরি সাধারণ মানুষকে হুমকি দেখাচ্ছেন। তো এইভাবে বলতে হতো না। আবার কেউ কেউ তো বলেই ফেলছেন যে তৃণমূলে ভোট না দিলে, অন্য কোথাও ভোট দিলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এইভাবে আর হুমকি দিতে লাগতো না। সাধারণ মানুষ যদি এই সরকারটার কাছে ন্যায় বিচার পেত, এই সরকারের যদি আচরণ ভালো থাকতো এবং মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের যদি উন্নয়ন হতো সঠিকভাবে, তাহলে আজকের এই 26-এর ভোটে এই তৃণমূল দলকে এইভাবে আর প্রচার করতে, মরিয়া হয়ে প্রচার করতে লাগতো না। সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের কথা বুঝতে পারেন নাই বলে আজকের ডেটে পরিযায়ী শ্রমিকরা বাইরের থেকে হুঙ্কার দিয়ে আসছেন, সোজা কথা বলছেন যে তারা এই
মমতা ব্যানার্জির গদিটাকেই উল্টে দিতে আসছেন, এই সরকারটার পরিবর্তন ঘটানোর জন্যই আসছেন। অথচ আমরা এর আগে দেখি নাই যে এরকম করে পরিযায়ী শ্রমিকরা আসেন। যদিও এসেছেন, তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বলেননি। এখন কেন বলছেন? কারণ এটাই, মানুষ হয়ে মানুষকে যদি দাম দেওয়া না হয়, মানুষ হয়ে মানুষের দুঃখ কষ্ট যদি প্রকৃতভাবে বোঝা না যায় যে সাধারণ মানুষের কি প্রয়োজন, তো সেই প্রয়োজন নিয়েও যদি রাজনীতি করা হয়, তো কাজেই সাধারণ মানুষ আর কি করবে? তো যাই হোক, আপনারাও ভিডিও দেখলেন এবং রাহুল গান্ধীর বক্তব্য শুনলেন। আমি প্রথমেই বলেছি যে আপনারা সহমত হলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।